নমস্কার বন্ধুরা, সাফল্য একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা করব পশ্চিমবঙ্গের সমভূমি। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে চারটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে তরাই ও ডুয়ার্স সমভূমি, 2 নম্বরে রয়েছে উত্তরের সমভূমি, 3 নম্বরে রয়েছে রাঢ় অঞ্চল, এবং 4 নম্বরে রয়েছে গাঙ্গেয় সমভূমি অঞ্চল। এর সাথে আরও একটি অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে ভারতের এই পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল। প্রথমে তরাই ডুয়ার্স, যেটা আমরা পর্বতের সাথে সাথে করে ফেলেছি তরাই ডুয়ার্সটা। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো উত্তরের সমভূমি অঞ্চল। আগের দিন আমরা দেখেছি যে আমাদের এই অংশটা, একদম উপরের এই অংশটা জুড়ে কি রয়েছে, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল রয়েছে। তাহলে তার নিচে থাকা অংশটাই হবে সমভূমি অংশ। তো সমভূমির অংশে মূলত এই জায়গাটা, এই জায়গাটা একটা বিশেষ ধরনের সমভূমি অঞ্চল দেখা যায়। যদি শুধু আমরা উত্তরের সমভূমি অঞ্চলটাকে নিয়ে বলি, তাহলে উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে কি কি ডিস্ট্রিক্ট পড়ছে আগে আমরা দেখে নেবো। এটা হলো জলপাইগুড়ি, এখানে রয়েছে কোচবিহার, আর এই অংশটা মানে এখান থেকে শুরু করে এই অংশটা যে কাটা কাটা অংশ আছে, এটাকে কি বলা হয়, উত্তর দিনাজপুর। এই অংশটাকে কি বলা হয়, দক্ষিণ দিনাজপুর, এবং এই অংশটা মালদহ। তাহলে মোটামুটি উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এই 5টা জেলা আমরা পাচ্ছি। তাহলে উত্তরের সমভূমি অংশের মধ্যে বেশ কিছু ভূমিরূপ দেখা যায় আলাদা আলাদা ভাবে। তাল, বরেন্দ্র ভূমি আর দিয়া। তার মধ্যে প্রথমে আমরা তালটা দেখছি। তাল হচ্ছে জলপাইগুড়ির একদম নিচের অংশে আর কোচবিহারের একদম নিচের অংশে। এই অংশ দুটো তাল নামে পরিচিত। এছাড়া আরেকটা অংশ রয়েছে যেটা এই অংশটা, এটাও তাল নামে পরিচিত। তাহলে মালদহের একটা অংশ আর কোচবিহার আর জলপাইগুড়ির একদম নিচের যে অংশগুলো, সেগুলো তাল নামে পরিচিত। তাল বলতে কি বোঝায়, নিচু জলাভূমি অংশ, যেখানে বর্ষার সময় মানে এমনি সাধারণ ভূমি থেকে অনেকটা নিচু, আর বর্ষাকালে কি হয়, এই সমস্ত অঞ্চলগুলিতে জল জমে যায়। তাহলে তাল বলতে বোঝাবে জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদহের কিছু অংশ, যেটা নিম্ন জলাভূমি নামে পরিচিত। এটা দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের একদম দক্ষিণ পাটে, মানে এই অংশটাকে শুরু করে এই অংশটা, এটা দিয়ারা বরেন্দ্র ভূমি নামে পরিচিত। বরেন্দ্র ভূমি হলো প্রাচীন পলি দ্বারা গঠিত। আচ্ছা, যদি প্রাচীন পলি দ্বারা গঠিত হয় তাহলে সেটা উর্বর হবে না অনুর্বর হবে? হ্যাঁ, প্রাচীন হলে অনুর্বর হবে, অতটা উর্বর হবে না। নবীন হলে সবচেয়ে বেশি উর্বর। এই অংশটা যেটা দিয়ারা নামে পরিচিত, দিয়ারা হচ্ছে নবীন পলি দ্বারা গঠিত। তাহলে উত্তরের সমভূমি অংশের মধ্যে আমরা জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদার একদম
হচ্ছে উত্তর দক্ষিণ অংশে খুঁজে পাচ্ছি কি তাল অংশ, যেটা নিচু জলাভূমি অংশ। আমরা দক্ষিণ দিনাজপুর আর মালদাহের একদম পূর্ব ভাগে খুঁজে পাচ্ছি কি বরেন্দ্র ভূমি, যেটা প্রাচীন পলি দ্বারা গঠিত। মানে এখানে পলি সঞ্চয় আর এখন হয় না, অনেকদিন আগে ঘটেছে। আর আমরা মালদাহের একদম দক্ষিণ দিকে এখানে একটা কালিন্দী বলে নদী আছে, আর এই অংশটায় গঙ্গা নদী বয়ে গিয়েছে, এই অংশ। তো এই দুই নদীর ঠিক মাঝখানে অবস্থিত এই দিয়ারা বলে জায়গাটা। দিয়ারা বলতে বোঝায় দুটো নদীর মধ্যবর্তী স্থান। তো এই জায়গাটা চাষবাসের জন্য খুবই উপকারী বা উপযুক্ত বলা যায়। এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের যে মালভূমি, সেই মালভূমির উত্তরের যে সমভূমি অঞ্চল, মালভূমি বলছি কেন, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল, তার মধ্যে যেটা প্রথমে পড়ছে উত্তরের সমভূমি অঞ্চল, সেই উত্তরের সমভূমির 3টে ভূমিরূপ আমরা দেখলাম। এরপরে আমরা নিচের যে ভূমিরূপগুলো আছে সেগুলো দেখব। এবারে আমরা দেখব যে আমাদের দক্ষিণবঙ্গে কি কি সমভূমি অঞ্চল রয়েছে। দক্ষিণবঙ্গের এই অংশটা জুড়ে রয়েছে রাঢ় সমভূমি অঞ্চল। এই অংশটা রয়েছে রাঢ় সমভূমি অঞ্চল। তো তোমাদের অলরেডি আগে ডিস্ট্রিক্ট করানো হয়ে গেছে, মোটামুটি বুঝতে পারছি। মুর্শিদাবাদের কিছু অংশ, বীরভূমের অংশ, এখানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কিছুটা অংশ, বাঁকুড়ার মাঝখান দিয়ে যাচ্ছে, এবং শেষে এখানে ঝাড়গ্রাম রয়েছে, এখানে পশ্চিম মেদিনীপুর। তাহলে অবস্থান বললে মুর্শিদাবাদের কিছু অংশ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমানের মাঝ বরাবর অংশ, এবং তারপরে রয়েছে বাঁকুড়া, তারপরে এই অংশে ঝাড়গ্রাম, আর এই অংশে রয়েছে মেদিনীপুর। এই সমস্ত জেলাগুলি রাঢ় বাংলা বা রাঢ় সমভূমি অংশের মধ্যে পড়ছে। রাঢ় সমভূমির অংশ দেখো মালভূমির ঠিক পরে। আবার এইদিকে এইটা যেটা এঁকেছি, এইটা একটু গঙ্গা নদী দিয়ে বুঝতে হবে। এই যে নদীটা এঁকেছি এটার নাম হলো ভাগীরথী, মানে গঙ্গার একটা শাখা। গঙ্গার একটা শাখা এখান থেকে ভাগ হয়ে চলে গেছে বাংলাদেশের, যেটার নাম কি পদ্মা, যেটার নাম হলো পদ্মা। আর আরেকটা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মোটামুটি মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। অনেক সময় প্রশ্ন আসতে পারে মুর্শিদাবাদের ঠিক মাঝখান দিয়ে কোন নদী গিয়েছে, তাহলে ভাগীরথী হুগলি। ভাগীরথীর এখান থেকে এই অংশ পর্যন্ত ভাগীরথী নাম, আর তারপরের অংশের নাম হলো হুগলি। একসাথে বলা হয় ভাগীরথী হুগলি। যাহাই ভাগীরথী হুগলি তাহাই হলো গঙ্গা নদী। ঠিক আছে? অনেকে গঙ্গাও বলে না, গঙ্গার থেকে জল আনতে হবে। আমরা কলকাতা দক্ষিণেশ্বর কালী মন্দির গিয়ে যে জল নিয়ে আসি গঙ্গা, সেটাও গঙ্গার জল, অ্যাকচুয়ালি ওই জায়গাটার নাম হুগলি। যাই হোক, এই নদীটা চলে এসেছে। তাহলে এক মালভূমি আর এক হচ্ছে গঙ্গা, মানে ভাগীরথী হুগলি, তার ঠিক মাঝখানের দিকে অবস্থিত আমাদের রাঢ়। আচ্ছা, রাঢ় সমভূমি অংশ মালভূমির একদম পাশে অংশ, এই জন্যে এর মাটিটা অনেকটা লালচে এবং কিছুটা এই মালভূমির মতন শক্ত, পুরোটা না, কিন্তু কিছু অংশ আছে, বিশেষ করে এই অংশটা। ঠিক আছে? তাহলে এর জল ধারণ ক্ষমতা কম হয়, চাষবাসের ক্ষেত্রে অতটা উপযুক্ত হবে না, কিন্তু মোটামুটি চাষবাস হয়। আচ্ছা, এর ভূমির ঢাল মানে এর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে গড় উচ্চতা 50 থেকে 100 মিটার, ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে এই দিকটা একটু বেশি উঁচু, এই দিকটা একটু ঢাল। 3 নম্বরে হচ্ছে লাল মাটি, মোটামুটি উর্বর। না, মানে চাষবাস চলে। তাহলে আমরা রাঢ় সমভূমির 4টে বৈশিষ্ট্য পেলাম। গড় উচ্চতা 50 থেকে 100 মিটার, ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে, লাল মাটি দেখা যায়,
এবং মোটামুটি এটাই উর্বর। এরপরে আমরা রাঢ় সমভূমির পাশে যে অংশটা রয়েছে সেটাকে কি নামে পরিচিত? গাঙ্গেয় সমভূমি। গাঙ্গেয় সমভূমির মধ্যে পড়ছে এই জায়গাটা উপরে কি অংশ, কি ডিস্ট্রিক্ট? মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমানের কিছু অংশ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, সব কিসের মধ্যে পড়ছে? গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে পড়ছে। মোটামুটি আমাদের মূল যে শহরগুলো সেগুলো কার মধ্যে আছে? এর মধ্যেই রয়েছে, মানে কলকাতা, হাওড়া, এই দুই শহরের মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? হুগলি নদী প্রবাহিত হয়েছে। সেখানে একটা বলে রাখি যে গঙ্গার এই তীরে আছে কলকাতা, আর এই অংশ আছে হাওড়া। যদি কখনো এরকম কোশ্চেন আসে, যেহেতু নদীতে আমরা পড়বো, গঙ্গার বা ভাগীরথী হুগলির কোন তীরে কলকাতা আছে, সবসময় মনে রাখবে ওপর দিক থেকে ডান দিক বাঁ দিক ভাবতে হবে। তুমি যদি ওপর দিক থেকে নৌকায় করে আসো তাহলে তোমার ডান দিক কোন দিকে, এই বাঁ দিক কোন দিকে পড়বে? কলকাতার দিকে পড়বে, মানে তুমি ওপর থেকে আসো। আর এই দিকে পড়বে তোমার, ডান দিকে পড়বে তোমার হাওড়া। হাওড়া এদিকে পড়বে আর কলকাতা এখানে পড়বে। ঠিক আছে, মানে এই দিকে ভাবলে যেটা হবে তার উল্টোটালি। তাহলে এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গাঙ্গেয় সমভূমি রয়েছে। গাঙ্গেয় সমভূমি গঙ্গা নদীর পলি দ্বারা গঠিত হয়েছে এবং এর ভূমিরূপ যথেষ্ট উর্বর। যত ভালো রকমের চাষবাস তুমি খুঁজে পাবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে, এই অংশে রয়েছে মেদিনীপুর, ঠিক আছে, ধান চাষ খুব ভালো হয়। যত রকম উর্বর জমি আমরা এই গাঙ্গেয় সমভূমির অংশের মধ্যে সব খুঁজে পাবো। তো নদী এসে এখানে এসে মিশেছে। আচ্ছা, নদী যখন, একটা বড় নদী যখন এসে মিলিত হয়, আমরা জানি মোহনার কাছে যত কিছু সে সঞ্চিত করে আনে, আর এটা হলো বঙ্গোপসাগর। নিচে বঙ্গোপসাগর এসে এই ভাগীরথী হুগলি নদী পতিত হয়েছে এবং তার সঞ্চিত করা সব নুড়ি, কাঁকড়, বালি, পাথর টুকরো যা কিছু এনেছে, পলি, সব কি করবে? শেষ পর্যায়ে গিয়ে ছেড়ে দেবে। এইবার এখানে প্রচুর পরিমাণে বদ্বীপ সৃষ্টি হয়েছে, প্রচুর বদ্বীপ তৈরি হয়েছে। একাধিক বদ্বীপ দেখা যায়। কিছু কিছু নদীতে আবার বদ্বীপ দেখা যায় না। নর্মদা, তাপ্তি আছে ভারতের, এটা আবার ভীষণ পড়ে, কোন নদীতে দেখা যায় না। তাহলে গঙ্গার একটা বড় বৈশিষ্ট্য কি? এখানে বদ্বীপ দেখা যায়। আর গঙ্গা এবং ব্রহ্মপুত্র মানে পরে এই, এটাও কি হয়েছে, আবার এসে সেও বঙ্গোপসাগরে পতিত হয়েছে, মানে পদ্মা। এবার এদিকে বদ্বীপ আছে, সাথে এইদিকে বদ্বীপ। এই নদীটা পরবর্তীকালে মানে পদ্মার সাথে আবার মিশেছে, এদিকে আমাদের যে ব্রহ্মপুত্র নদী আছে সে এসে মিশেছে। ঠিক আছে, এদের জয়েন্টটা এসে আবার প্রবাহিত হয়ে এসে আমাদের এখানেও বদ্বীপ সৃষ্টি করেছে বঙ্গোপসাগরের বুকে। এবং সেই বদ্বীপ মানে এদিককার বদ্বীপ আর ওইদিকটা টোটালটা মিলিয়ে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ অংশ, যেটা পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। তাহলে এরকম বিভিন্ন ধরনের ছোটখাটো বওয়া করে দিচ্ছি কেন বলতো? বদ্বীপের আকৃতি ব হয়, যেদিক থেকে জল আসে সেদিকটা ছুচালো হয়, এদিক থেকে জল আসে ছুচালো হবে, আর সাইডটা চওড়া হয়। তাহলে গাঙ্গেয় সমভূমির পরে যদি আমরা পড়তে যাই তাহলে সেটা কি হবে? পশ্চিমবঙ্গের বদ্বীপ। ঠিক আছে, একাধিক বদ্বীপ আমরা কি দেখতে পাবো? উত্তর 24 পরগনা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা আর মেদিনীপুরের কাছে আমরা এই বদ্বীপ সমভূমি দেখতে পাবো। বদ্বীপ সমভূমি মূলত ম্যানগ্রোভ অরণ্য দেখা যাবে। ঠিক আছে, বিভিন্ন রকম জঙ্গল, বনভূমি এখানে থাকে। সেখানে গড়ান, গেওয়ার, হেতাল, গোলপাতা এই সমস্ত বনের জঙ্গল তৈরি হয়। হচ্ছে ম্যানগ্রোভ বনভূমির যে বৈশিষ্ট্য, শ্বাসমূল থাকবে, ঠেসমূল থাকবে। ঠিক আছে, আর এরিয়াটা পুরোটা জলাভূমিটা কি হবে? নোনা হবে, মানে লবণাক্ত মৃত্তিকাও বলা হয় এখানকার মৃত্তিকাকে। এই মাটিতে লবণের পরিমাণ ভীষণ পরিমাণে বেশি থাকে। তুমি যদি হাসনাবাদ বা দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্তে যাও, তুমি ওখানকার জল খেতে পারবে।
নোনতা লাগবে, খেলে অসুবিধা নেই, কিন্তু তুমি খেতে পারবে না, অসুবিধা। তাহলে ম্যানগ্রোভ বনভূমির যে বৈশিষ্ট্য সেগুলো আমরা এই বদ্বীপ সমভূমির মধ্যে খুঁজে পাবো। আর এখানেই রয়েছে আমাদের বিখ্যাত সেই দক্ষিণ চব্বিশ পরগনার একদম শেষ প্রান্তের অংশে কি সুন্দরবন বনভূমি রয়েছে। এখানে ভয়ানক পশু পাখি, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। আচ্ছা বলতো, সুন্দরবনের নাম হয়েছে কোন গাছ দিয়ে? সুন্দরী গাছ। সুন্দরী, গড়ান, গেওয়াল, হেতাল, গোলপাতা, এই সমস্ত বিভিন্ন রকম বনভূমি দেখা যায়, যাদের শিকড় শ্বাস নেওয়ার জন্য মাটি থেকে 1-2 ফুট ওপরে চলে আসে, 1 ফুট মতন ওপরে চলে আসে। এখানে জরায়ুর অঙ্কুরদম দেখা যায়, অর্থাৎ বীজ ওখানেই কলা বেরোয়, তারপরে গিয়ে মাটিতে এসে পড়ে। তাহলে এটা হলো শ্বাসমূল। আর ঠেসমূল মানে গাছের গোড়া থেকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু শিকড় এসে মাটিতে জমে যায়, যাতে ওই গাছটা সব, কারণ অটোমেটিক্যালি জোয়ারের জল ঢুকছে, বনভূমির মধ্যে জল ঢুকে যাচ্ছে, কিছু সময় জল থাকে, আবার কিছু সময় জল থাকে না, ফলে ওই গাছ দুর্বল হয়ে পড়বে গোড়াটা। তাহলে শ্বাসমূল দেখা যাবে, ঠেসমূল দেখা যাবে, আর দেখা যাবে কি জরায়ু অঙ্কুরদম দেখা যাবে, অর্থাৎ ফলের পড়ার আগে ওর মধ্যে কলা হয়ে তারপরে পড়বে। আমাদের দিকে জল পড়ে ধারে যাদের বাড়ি আছে, তারা এই ধরনের কেওড়া, এই ধরনের কাঁঠা জাতীয় গাছ দেখতে পায়, যেটা এই বিশেষ করে ওই যেখানে ওই ড্রেন আছে না, ওই জলকরের ধারে যে ড্রেন আছে, জল ঢোকে, ওর ধারে দেখতে পাওয়া যায়, কারণ ওখানে জল কিছু সময় ওঠে, আবার কিছু সময় কমে যায়, যার ফলে ওই জায়গাটাতে মানে আমাদের লোকাল এরিয়াতেও আমরা দেখতে পাবো, যেহেতু জলকরের দিকে গেলে। তাহলে এটা টোটাল সমভূমিটা সম্পন্ন হলো, এটা ঠিকঠাক করে পড়ে আসবে। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তা অবশ্যই কমেন্টে জানাবে।